বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে পরিমাণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক পিপিএম, মানে মোলারিটিকে পিপিএম এর রূপান্তর। তো শিক্ষার্থীদের এবছরের যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং পরীক্ষার্থী ছাড়াও যারা উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যে মোলারিটিকে পিপিএম এর রূপান্তর এই টপিকটি থেকে প্রতি বছর সব বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা বিগত সনের কোশ্চেনগুলো উল্টায় দেখতে পারো। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ছোট্ট একটি ভিডিও, তোমরা যদি এই ক্লাসটা একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে আমার বিশ্বাস বিগত সব সনের পিপিএম সম্পর্কিত যাবতীয় গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা তিনটা সংজ্ঞা একটু আগে দেখে নিব যে পিপিএম কি। আসলে দেখো, একটা সংজ্ঞার অনুরূপে আমরা বাকি সবগুলো সংজ্ঞা করতে পারবো। যেমন পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। সংজ্ঞা লেখা হয়েছে প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবণ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের পিপিএম বলে। যখন আমি পিপিবি এর সংজ্ঞা করব তখন এটা পিপিএম এর মতো করে করব, শুধু এই জায়গাটাতে একটু চেঞ্জ করব, আর বাকি সব ঠিক থাকবে। ওখানে প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবণ দ্রবীভূত থাকে, আর পিপিবি এর সংজ্ঞার ক্ষেত্রে প্রতি লিটার দ্রবণে যত মাইক্রোগ্রাম দ্রবণ দ্রবীভূত থাকে। আর পিপিবি এর পূর্ণ রূপ হচ্ছে পার্টস পার বিলিয়ন, আর পিপিটি এর পূর্ণ রূপ হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। আর পিপিটি এর ক্ষেত্রে আমরা যে জায়গাটাতে চেঞ্জ করব বাকি সবকিছু ঠিক থাকবে, এখানে হচ্ছে ন্যানোগ্রাম। তাহলে সংক্ষিপ্ত কথায় যদি আমরা আসি, পিপিএম এর ক্ষেত্রে প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম, পিপিবি এর ক্ষেত্রে প্রতি লিটার দ্রবণে যত মাইক্রোগ্রাম, আর পিপিটি এর ক্ষেত্রে প্রতি লিটার দ্রবণে যত ন্যানোগ্রাম। তাহলে তিনটা সংখ্যা আমরা একই ধারাবাহিকতায় মুখস্থ করতে পারি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে পিপিএম এবং পিপিবি সম্পর্কিত কি ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষায় থাকে এবং এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে দেখো প্রশ্নটি করা আছে যে 1 নং দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম এ রূপান্তর করো। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 1 নং দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। তো এই 0.5 মোলারটাকে আমরা পিপিএম এ রূপান্তর করব। আসলে ঘনমাত্রা এই মোলার সেটাও দ্রবণের ঘনমাত্রার একক, পিপিএম ও দ্রবণের ঘনমাত্রার একক, একটা একক থেকে আরেকটা একক রূপান্তর। তো আমরা অতি সহজেই কাজটা করতে পারি। আমরা প্রথমে লিখে দেব যে দেওয়া আছে দ্রবণের ঘনমাত্রা। আমরা পাত্রে দেখতে পাচ্ছি যে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। এই মোলারটাকে আমরা লিখতে পারি মোল পার লিটার। মোলার যে কথা, মোল পার লিটার একই কথা। এই সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর হচ্ছে 106। যদি আমরা আণবিক ভর দিয়ে গুণ দেই তাহলে মোলটা গ্রামে রূপান্তরিত হবে। আমরা এখন 106 দ্বারা যদি গুণ দেই তাহলে এই মোলটা হয়ে যাবে গ্রাম। আবার পরের লাইনে আমরা যে কাজটা করব, যদি 1000 দ্বারা গুণ করি তাহলে গ্রামটা হয়ে যাবে মিলিগ্রাম। এই সবগুলো সংখ্যা যদি গুণ করা হয়
তাহলে আসে 53,000 মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটারই হচ্ছে ppm। আমরা এখানে লিখতে পারবো 53,000 ppm। আমরা এটা সাইডে লিখে দিতে পারি যে মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে ppm। তো আমরা এইভাবে জাস্ট যে আণবিক ভর দ্বারা গুণ করলে মোল গ্রাম এবং 1000 দ্বারা গুণ করলে গ্রাম মিলিগ্রামে রূপান্তরিত হবে, তাহলে ppm এর গাণিতিক সমস্যা শেষ। আর যদি কোনো অঙ্কে এই ঘনমাত্রা মানে মোলারিটি সরাসরি দেওয়া না থাকে, তাহলে আগে আমরা মোলারিটি বের করে নিব, তারপরে সেই মোলারিটিকে ppm এ রূপান্তর করব। তো আমরা এই ধরনের আরেকটা উদাহরণ করতেছি, লক্ষ্য করো। এখানে প্রশ্নটা যদি এইভাবে করা হয় যে এক নম্বরের ঘনমাত্রাকে ppm এ রূপান্তর করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘনমাত্রাটা সরাসরি দেওয়া নাই। তাহলে আমরা প্রথমে ঘনমাত্রাটাকে মোলারিটিতে মোলারিটিটা বের করে নিই। তো আমরা জানি যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে S = 1000 W/mb। এখানে W এর মান হচ্ছে 2.65 গ্রাম, আণবিক ভর হচ্ছে 98 এবং B হচ্ছে 500 গ্রাম। তো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, আসছে 0.054 মোল পার লিটার। তো এখন আমরা ঘনমাত্রা বের করে নিয়েছি। ঘনমাত্রা বের করার পরে আবার সে আগের নিয়মে আমরা চলে যাব। এখন যদি এটাকে আণবিক ভর দ্বারা গুণ দেওয়া হয় সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, তাহলে মোলটা গ্রামে রূপান্তরিত হবে। পরের লাইনে আমরা যদি আবার 1000 দিয়ে গুণ দেই, তাহলে গ্রামটা মিলিগ্রামে রূপান্তর হবে। এখন এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ দিয়ে দিই, তাহলে এই মিলিগ্রাম পার লিটার সেটা ppm হয়ে যাবে। তো যদি কোনো অঙ্কে ppb তে রূপান্তর করতে হলে, যেমন তোমার এই অঙ্কটাই এইভাবে আসলো যে এক নম্বরের ঘনমাত্রাকে ppm, ppb এবং ppt তে রূপান্তর করো, তিনটাতে রূপান্তর করতে, তাহলে তুমি যে কাজটা করবা, ppm পর্যন্ত আসার পরে ppm টাকে যদি 1000 দিয়ে গুণ দেওয়া হয়, আমরা এই লাইনটা আবার একটা দেখাচ্ছি একটু পরে, এই লাইনটাকে আবার একটা দেখানো হচ্ছে। ppm কে যদি 1000 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে সেটা ppb তে রূপান্তরিত হয়েছে। আবার ppb কে যখন 1000 দিয়ে গুণ দেওয়া হয়, তখন সেটা আবার ppt হয়েছে। তাহলে ppm নির্ণয় করতে পারলে ppp এবং ppt তে রূপান্তর করা সম্ভব। তো আমরা
এইভাবে যদি বিগত সালের সবগুলো গাণিতিক সমস্যার সমাধান করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ। আর আরেকটি কথা সেটা হচ্ছে তোমাকে পিপিএম নির্ণয়ের পূর্বে অবশ্যই মোলারিটি নির্ণয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে, কারণ মোলারিটি নির্ণয়ের অনেক পদ্ধতি আছে। একটা অঙ্ক যদি তুমি মোলারিটি নির্ণয় করতে না পারো তাহলে পিপিএম নির্ণয় সম্ভব হবে না। তো আমার চ্যানেলে মোলারিটি নির্ণয় সম্পর্কিত আরেকটি ভিডিও দেওয়া আছে, ওই মোলারিটি নির্ণয়ের ভিডিও সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে পিপিএম এর নির্ণয় খুবই সহজ। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকার। ধন্যবাদ সবাইকে।